বাসর ঘরে বর একা রেখে চলে গেল, এই দেখি সোনায় বাঁধানো কপাল তোর। পূর্ণার ব্যঙ্গাত্মক কথায় চোখ তুলল অষ্টাদশী পূর্ণি। 2 বছরের ছোট বোনের কথায় প্রতিক্রিয়া করল না কোনো, শুধু চেয়ে রইল তার মুখপানে। সেই মুখে শুধু তার প্রতি একরাশ ঘৃণা দেখে পুনরায় চোখ নামিয়ে নিল সে। এই নীরবতা বোধ করে সহ্য হল না পূর্ণার। কথার বান চালিয়ে সেই বানে আহত করার চেষ্টা বিফলের দিকে যেতে দেখে ফুঁসে উঠল সে। কিরে, আজও চুপ থাকবি? আরে, তোর সদ্য বিয়ে করা বর তোকে ছেড়ে চলে গেছে, এটা কোনো পুতুল বিয়ে ছিল না পূর্ণি, তুই বুঝতে পারছিস? এবারও কোনো উত্তর আসলো না পূর্ণির থেকে। এত বলেও উত্তক্ত না করতে পেরে ক্রোধ বাড়ল পূর্ণার। মেয়েটা প্রয়োজন ব্যতীত একটা কথাও বলে না, আজও বলল না। বিছানায় বউ সেজে বসে থাকা পূর্ণির দিকে তাকাতেই রাগে পূর্ণার চোখের পাতা, ঠোঁট তীর তীর করে কেঁপে উঠল। মেয়েটার দিক থেকে চোখ ফেরানো দায়, রূপ যেন উপচে পড়ছে তার। যত যাই হোক, পূর্ণিকে সহ্য করতে না পারলেও সে মানতে বাধ্য। পূর্ণির মতো নিখুঁত মেয়ে সে আগে দেখেনি। কথা বলা, চালচলন সবেতেই তার আভিজাত্যের ছোঁয়া। সে কম কথা বলে, অথচ যেটুকু বলে সেটুকু শুনে যে কেউ মুগ্ধ হতে বাধ্য। যদিও পূর্ণার কাছে প্রত্যেকটা জিনিসই বড় বড় বিরক্ত লাগে, তবে একটা জিনিস তার বেশ খটকা লাগছে। যেখানে সবার মতে পূর্ণির মতো একটা মেয়েকে পাওয়া মানে হাতে চাঁদ পাওয়া, আর সেই জায়গায় তাকে কেউ ত্যাগ করেছে। কতটা ভাবনার বিষয় হলেও এতে পূর্ণার বেশ পৈশাচিক আনন্দ হলো বটে। পূর্ণ বসল পূর্ণির পাশে ফুল চড়ানো বিছানায়। নিজের আঙুল পূর্ণির কপাল থেকে চিবুক অব্দি টানতে টানতে দাঁতে দাঁত চিপে বলল, আজ কথা বেরোচ্ছে না কেন তোর বর্ণি? যার জন্য এত সাজ, সেই তো চলে গেল। কি জানিস তো, তোর এত রূপ দেখে বোধ করি সে বুঝে গেছে তোর গায়ে কার রক্ত বইছে। পূর্ণি আবার দ্রুত চোখ তুলল। পূর্ণা নিজের উত্ত্যক্ত করার কাজ সম্পূর্ণ হয়েছে দেখে বাঁকা হেসে গুনগুন করতে করতে বেরিয়ে গেল রুম থেকে। অযাচিত স্বপ্নে ঘুম ভেঙে গেল পূর্ণির। আচমকা ঘুম ভাঙায় বিছানায় বসে চুলে হাত দিয়ে হাঁপাতে লাগল সে। 7 বছর পুরনো কিছু উত্ত্যক্ত কথা এখনো তাড়া করে বেড়ায় তাকে। পূর্ণি ঠোঁটের উপরে আর কপালের পাশের ঘাম মুছে হাতড়িয়ে বালিশের নিচ থেকে নিজের মোবাইলটা বের করে অন করতেই সামনে জলজল করে উঠল। 3:15। পূর্ণি ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল। ক্যালিফোর্নিয়ার সময় হিসেবে বাংলাদেশে এখন দুপুর গড়িয়ে বিকেল। বিকেলে মা ঘুমায় ভেবে পূর্ণি বেডসাইড টেবিলে রাখা এক গ্লাস জল খেয়ে পুনরায় পাড়ি জমালো ঘুমের রাজ্যে। চারিদিকের করতালি এবং মুখরিত পরিবেশে অডিয়েন্সের টান টান উত্তেজনা সহ একটা নামই প্রতিধ্বনিত হচ্ছে বারবার, আর সেই নামটা হচ্ছে উইলো। অন্যদিকে রিংয়ের মধ্যে এক 5 ফুট 9 ইঞ্চির সুনামপ্রাপ্ত বক্সিং প্লেয়ারকে হারিয়ে বুক বাজিয়ে গর্জন করছে উইলো। আর এই গর্জন আহ্বানের রেফারি কাউন্ট শুরু করলেন পরবর্তী প্রতিযোগীর। চিৎকার বাড়তে লাগলো অডিয়েন্সের। তবুও কেউ এগিয়ে এলো না এই 7 ফুটের কাছাকাছি উইলোর কাছে। তাই নিজেকে সিংহের পর্যায়ে রেখে রেফারির কাউন্ট অনুযায়ী যেই জেতার পরবর্তী গর্জনটা করতে যাবে, তখনই কানে এলো 3, 2, 1 অ্যান্ড Stop counting, Zane. পুরুষালী কণ্ঠটা এত সমাগমের মধ্যেও গম গম করে উঠল গোটা হলে, যার দরুন পিনপিনে নীরবতা নেমে এলো ক্ষণিকেই। না চাইতেও অডিয়েন্সের বিস্ময় মিশ্রিত চাহনি এসে আটকালো মূল ফটকের সামনে দাঁড়ানো 6 ফুট 3 ইঞ্চি লম্বা টান টান পেশিবহুল প্রশস্ত বুকের এক মানবের উপর। গায়ে লম্বা জ্যাকেট, যার চেইন মাঝ বরাবর খোলা হলেও তা সেই মানবটার ঠোঁটের উপর অবধি ঢেকে রেখেছে। হাতে বক্সিং গ্লাভসও। নিত্যদিনের অডিয়েন্সের কাছে বেশ বিস্ময়কর বিষয়ে এই উইলোর সম্মুখীন করা। তাই সবাই তখনও আবিষ্কারে ব্যস্ত, কেই পুরুষ, নবীন খেলায় বেশি ধারণা না রাখা প্লেয়ার নাকি সুদক্ষ সুনিপুণ প্লেয়ার। কারণ এই 2 প্রকার প্লেয়ার ছাড়া এমন সিদ্ধান্ত কেউ নেবে বলে তাদের মনে হয় না। মিনিট 3 নীরবতার পরই অডিয়েন্সের থেকে এক ফরেনার মেয়ের গলা ভেসে এলো, রেহেবার। নিশ্চুপ হলে মেয়েটার একার আওয়াজ গম গম করে উঠতেই উপস্থিত জনগণ তার দিকে দৃষ্টিপাত করল। মেয়েটা এবার অপ্রস্তুত হলো বেশ, কিন্তু মুহূর্তেই সেই আবহাওয়া পাল্টে গোটা হল চেঁচিয়ে উঠল পুনরায় একটা নামে। এবার নামটার পরিবর্তন হলো বই কি, চারদিক থেকে ভেসে এলো শুধু রেহেবার রেহেবার রেহেবার। যেন কত পরিচিত সবাই এই নামটার সাথে।
জ্যাকেট পরিহিত রেহেবার নামক মানবটির শুধু অনাবৃত ঠোঁট দুটোয় হালকা বাঁকা হাসি দেখা গেল কি? উইল চমকে উঠল অডিয়েন্সের এমন পাল্টি খাওয়া দেখে। সামনের মানবটার দিকে পুনরায় ক্ষিপ্ত দৃষ্টি রাখতেই দেখল সে রিংয়ের ভেতর। এখন আর গায়ে জ্যাকেট নেই। শ্যামলা মুখের চোয়াল যেন পাথরের চেয়েও শক্ত। চোখ শিকারি বাঘের ন্যায় জল করছে। হাতের মুভমেন্ট বলে দিচ্ছে এই খেলায় সে ঠিক কতটা দক্ষ। উইলো নিজের গর্জন ছাড়ল। রেফারি স্টার্ট ইশারায় এগিয়ে এলো প্রতিদ্বন্দ্বীর সামনে। প্রথমে হেডশট, দ্বিতীয় হাঁটু স্ট্রাইক, গনে গনে ঠিক 10 সেকেন্ড। উইলো মুখ থুবড়ে পড়ল রিংয়ের দড়ির উপরে। চারদিক এবার যেন ফেটে পড়ল রেহেবারের নাম জপতে জপতে। উইলো বোধ করি নিজের হার আর এই পরিবর্তিত প্রতিধ্বনি সহ্য করতে পারল না। মুখের রক্ত থু দিয়ে ফেলে উঠতে উঠতে উচ্চারণ করল, You will die today, motherfucker. দপ করে জ্বলে উঠল রেহেবারের চোখ, যেন জ্বলন্ত লাভা। শক্ত চোয়াল ফুলে ওঠা শিরা নিয়ে এগিয়ে গেল সামনে। পুরোপুরি উঠে দাঁড়ানোর সুযোগও পেল না উইলো। তার আগেই তাকে টেনে গুনে গুনে 5টা পাঞ্চ মারল নাকে। তার উপর চড়া হলো তার বুকে। কোন স্ট্রাইক, পাঞ্চের পর পাঞ্চ, সাথে হুঙ্কার, বুক কাঁপিয়ে দেওয়ার মতো। উইলো নিজেকে 2-1বার প্রোটেক্ট করার চেষ্টা করলো বটে, কিন্তু সুবিধা করতে পারল না তেমন। রেফারির সিটিতেও কাজ হলো না। রেফারির উপর আজ যেন দৈব শক্তি ভর করেছে, কিছুতেই থামানো যাচ্ছে না তাকে। শেষে থাকতে না পেরে জোহান নিজে উঠে গেল রিংয়ে। রেহেবারকে পেছন থেকে টেনে নামিয়ে আনার চেষ্টা করলো, কিন্তু আজ যেন রেহেবারের শক্তির কাছে সে পেরে উঠছে না। বেচারা উইলের জন্য এবার জোহানের মায়া লাগছে। আহা, বেচারা কত আশা নিয়ে বাংলাদেশ এসেছিল এখানকার প্লেয়ারদের হারাবে বলে, অথচ দেখো এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে হচ্ছে। ও পাঞ্জা নয়, বক্সিং, সরি। নিজে ভুলেই নিজে বিরক্ত হলো জোহান। Leave me, Zohan. I will kill that bastard now. পাগল হলি নাকি? শান্ত হ, মরে যাবে তো এবার। বেঁচে থাকলে আরো ভালো করে শাস্তি দিতে পারবি। রেহেবার এবার বোধহয় শান্ত হলো খানিক, তবে শ্বাস তার এখনো স্বাভাবিক হয়নি। তা তার প্রশস্ত বুকের ওঠানামা দেখেই বোঝা যাচ্ছে। রেফারি বিজেতা ঘোষণা করার আগেই রেহেবার দাঁত দিয়ে বক্সিং গ্লাভস খুলে সেখানেই ছুঁড়ে ফেলে বেরিয়ে গেল। বেচারা জোহান ফোঁস করে দম ফেলে পড়ে থাকা গ্লাভস ব্যাগ উঠিয়ে মুখ কুচকে বলল, তোমাদের বাবা তোমাদের এখানে ফেলে রেখে চলে গেছে। এই চাচা না থাকলে আজ আর ঘরে ফেরা হবে না তোমাদের। তাই আমি পাঞ্চ মারলেও এইভাবে একটু আমায় সাপোর্ট করিস, বুঝলি? রেহেবার শুনশান রাস্তায় বিয়ারের ক্যানে চুমুক লাগাতেই পাশ থেকে জোহান বলে উঠল, কি দরকার আবার এই বক্সিং এর দোস্ত? ছোটবেলায় না হয় মা বাবার উপর জেদ করে পয়সা লাগবে বলে করতিস, কিন্তু এখন এত বড় অফিসার তুই, তারপরেও কি এমন দরকার? বিয়ারের ক্যানে আরেকটা চুমুক দিয়ে ঠোঁট হেলিয়ে হাসল রেহেবার। মুখের মধ্যে হালকা ক্ষত তারও বর্তমান। সেইভাবেই জবাব দিল, এখন আর এটা আমার দরকার না, অভ্যাস, প্রয়োজন। বদ অভ্যাস বল। মোটেই ঠিক না এত রাগ আদর। আমি দেখছি আন্টি গত হওয়ার পর থেকে তোর রাগ বেড়েই চলেছে। মায়ের কথা শুনে রেহেবারের রিংয়ে বলা উইলোর কথাটা মনে পড়তেই আবার তার চোয়াল শক্ত হয়ে উঠল। হাতে থাকা ক্যান একবার চাপেই দুমড়ে মুচড়ে ফেলল। জোহান এবার ঘাবড়ে গেল। এই ছেলে যা অ্যাঙ্গারিসু, এক্ষুনি এই শুনশান ফাঁকা রাস্তাতেই না মেরে গুম করে দেয় তাকে। এই আজহার দাবির রেহেবার আর মায়ের আহ্লাদের ডাক ওরফে আদরের পক্ষে সবই সম্ভব বলে মনে হয় জোহানের। জোহান তাই দ্রুত কথা এড়াতে বলল, এইসব ছাড়, বুঝলি? এত রাগ থাকলে বউ পাবি না তুই বেটা। ও, তুই তো আবার বিবাহিত। ডিভোর্স হয়ে গেছে আমার বিয়ের 1 বছরের মাথায়। নিজের হাতের বিয়ারের ক্যানটা ফেলে জোহানেরটায় চুমুক দিতে দিতে ক্যাজুয়ালি বলল রেহেবার, যেন কিছু মুহূর্ত আগের কথা মনেই নেই তার। কিন্তু উল্টো দিকে জোহানের মুখ নতুন চমকে হাঁ হয়ে রইল। তার বন্ধুর বিয়ে অবধি সে জানত, তারপর সে না মেনে ইউএসএ যাওয়া অবধি শুরু করে শেষ অবধি জানত, অথচ তার ডিভোর্সের খবরটাই জানত না। আদর, মানে এসব কখন? আর আন্টি? মা নিজেই সব ব্যবস্থা নিয়ে ডিভোর্স করিয়েছিলেন। বলেই এগিয়ে গেল রেহেবার। জোহান বুঝল রেহেবার কথা বাড়াতে চাইছে না, তাই বেশি ঘাটালো না তাকে। এই পূর্ণি, হলিডে বলে কি সারাদিন ঘুমোবি? পূর্ণি ঘুমের ঘরেই করতে লাগলো। তাকে দেখে তার কোকেও ঘেউ ঘেউ করে ওঠার কথা জানান দিল। আখি আর না পেরে পূর্ণির মাকে কল দিল। এইটাই পূর্ণিকে ওঠানোর একমাত্র উপায় সে জানে। নিজে কিছুক্ষণ কুশল বিনিময় করে পূর্ণিকে ডাকার কথা জানালো। এই পূর্ণি, মামাম কল দিয়েছে। কাজ হলো এবার। পূর্ণি ধরফরিয়ে উঠে ঘুমো ঘুমো চোখে ফোন কানে লাগিয়ে বলল, মর্নিং মাম্মাম।
ভেরি গুড মর্নিং সুইট হার্ট। আদরের সম্বোধনে পূর্ণির মুখে হাসি দেখা দিল খানিক। এইটুকু দেখেই আখিও মা মেয়েকে স্পেস দিয়ে মুচকি এসে বেরিয়ে গেল রুম থেকে। পূর্ণি কথা শেষ করে এসে ডাইনিং রুমের সোফায় ধপ করে বসে পড়ল। কোকো তার পিছন পিছন ল্যাজ নাড়াতে নাড়াতে এসে পূর্ণির কোলে উঠে বসলো চুপ করে, যেন সে উপলব্ধি করতে পারছে তার পরিটার মন খারাপ। আখি কিচেন থেকে এসে খাবারের প্লেটটা সামনে রেখে পূর্ণির পাশে বসতেই পূর্ণি মাথা এলিয়ে দিল আখির কাঁধে। আখি তার মাথায় নিজের মাথা এলিয়ে দিয়ে জিজ্ঞেস করলো, মা বিডিতে ব্যাক করতে বলছে আখি, আরশির বিয়ে। আখির ভাবতে সময় লাগলো আরশিকে। মনে আসতেই চোখ বড় বড় করে বলল, আরশি মানে তোর সেই এক্স বরের বড় বোন? পূর্ণি হ্যাঁচোচোক মাথা নাড়ালো। আখি আর সান্ত্বনা দেওয়ার জন্য পর্যাপ্ত শব্দ খুঁজে পেল না। ওভাবেই বসে রইল দুজনে। বেলা গড়িয়ে রাত হতে বেশি সময় লাগলো না। দুই বন্ধু মিলে হাতে হাতে ঘর গোছালো। সারা সপ্তাহের কাজ এই হলিডেতেই হয়, তবে মাঝে মাঝে দুই বন্ধু এসব রেখে বেরিয়ে পড়ে ঘুরতে। তবে আজ আর গেল না কেউ। তাদের দেখে যে কেউ বলে দেবে তাদের মন মেজাজ আজ ভালো নেই। আখি খাবারগুলো ওভেনে ঢুকিয়ে পূর্ণির দিকে চাইল। সে বসে আছে এক ধ্যানে বাইরের দিকে তাকিয়ে। আখির মায়া হলো বেশ। মেয়েটাকে সে চেনে আজ 7 বছর। এই দেশে আসার পর দুজন একই ডিপার্টমেন্টের স্টুডেন্ট ছিল। ভিন দেশে এসেও বাঙালির সাথে দেখা হয়ে যাওয়া যেন হাতে চাপ পাওয়ার মতো। ধীরে ধীরে ধর্মকে ছাপিয়ে বন্ধুত্ব হলো দুজনের। দুজনেরই কখনো দুজনকে পর মনে হয়নি। তারা যেন একে অপরকে বোঝে সে যুগ যুগ ধরে। এইভাবে দুজন পড়াশোনা শেষে এখন ভেটেরিনারি ডক্টর। দুজনেরই পশুদের প্রতি টান অগাধ। বলা বাহুল্য তারা কোকোকেও পেয়েছে এখান থেকে। আখির আসল বাড়ি ইন্ডিয়াতে। তাকেও ফিরতে হবে নিজের বাড়ি। পূর্ণিকে ছেড়ে থাকার কথা ভাবতেই আখির মন অত্যাধিক বিষণ্ণ হয়ে পড়ল। এই আখি, খাবারগুলো বের কর। হ্যাঁ হ্যাঁ। আখি যেন নিজের মধ্যে ছিল না। হুঁশ ফিরতেই তাড়াতাড়ি ওভেন থেকে খাবারগুলো বের করে সাজিয়ে টেবিলে রাখতেই পূর্ণি তাকে টেনে নিজের পাশে বসিয়ে দিল। আরে কি হলো, ছাড়, স্পুনটা আনি। আখি, তোর মন খারাপ না? চাঞ্চল্যকার মুখটা এবার মলিন হয়ে উঠল আখির। মেয়েটা তাকে এত বোঝে কেন? কই, সে তো এতটা বোঝে না পূর্ণিকে। বুঝবেই বা কি করে? সুখ দুঃখ যাই হোক, পূর্ণি মুখে এক চিলটা হাসি লেগেই থাকে সর্বক্ষণ। বাইরের মানুষ দেখলেই প্রশংসা করে তার। সবসময় এইভাবে মুখে হাসি বজায় রাখার কারণে সেকশনে তাকে মোস্ট হ্যাপিয়েস্ট গার্লও বলা হয়। আজ পর্যন্ত কেউ তাকে কারোর সাথে গলা উঁচু করে কথা বলতে দেখেনি। তার স্বভাব, আচার আচরণ সব ঠিক শান্ত নদীর মতো। তবে একা আখি জানে এই হাসি দিয়ে ঢেকে রাখা তার পুরনো ক্ষত, হাহাকার। তাই তো এত আগলে রাখে মেয়েটাকে। ছাড় এসব পূর্ণি, খেয়ে নে। আর আমায় একটা কথা বল। আমার থেকেও পারমিশন লাগবে নাকি? পূর্ণি মিষ্টি হাসল। সিরিয়াস থাকলেও আখি তাকে দেখে হালকা হেসে ফেলল। মেয়েটার হাসির বর্ণনা করতে সে সক্ষম নয়। সে হাসলে যেন মুক্ত ঝরে, চারিদিকে ঝলমল হয়ে ওঠে। ওই যেমন মেঘলা আকাশের পর সূর্যিমামা উকি দিলে হয়, ঠিক তেমন। তার এই হাসির পিছনে যে কতজন জান দিতে প্রস্তুত হয়েছিল তা হাড়ে হাড়ে টের পেয়েছিল ভার্সিটির লাস্ট দিন ওরা দুজনে। কিরে, কই হারালি? এই তো বলছি যে তোদের বিয়ে তো দুজনের সম্মতিতেই হয়েছিল। বিয়ের আগে দুজন সামনাসামনি দুজনকে দেখিস নাই, ছবি দেখে পছন্দ করেছিলি। তাহলে কি থেকে কি? জানি না রে, কিচ্ছু জানি না আমি। যত যত এইসব ঘটনা ভুলে থাকতে চাইছি ততই দেখি এসব আমায় গ্রাস করছে। ডিভোর্সি না হয়েও তকমা গায়ে লাগিয়ে ঘুরে বেড়াচ্ছি। লোকের মুখে নিজের নামে এত এত খারাপ কথা শুনে অতিষ্ঠ আমি আখি, যার জন্য আমার একমাত্র কলিজা আমার মাকে ছেড়ে এই বিদেশে পড়ে আছি। উপরওয়ালা কি একটু শান্তি দেবে না আমায়? আমায় আবার কেন তিনি সেই অন্ধকূপে টেনে নিয়ে যেতে চাইছে? পূর্ণির চোখের জল আজ আর মুছল না আখি। তারও একই প্রশ্ন, কেন এমন করেছেন উপরওয়ালা? ছোট থেকেই অবহেলিত মায়ের দ্বিতীয় সংসারে ঠাঁই না পাওয়া মেয়েটাকে আর যে কত কষ্ট পেতে হবে কে জানে। কাম ডাউন পূর্ণি, যা হবে ভালোর জন্যই হবে। হয়তো বাংলাদেশে তোর জন্য কোনো ভালো জীবন অপেক্ষা করছে, কে বলতে পারে? এতদিনে সব না পাওয়া তোর মুহূর্তেই পাওয়া হয়ে গেল। পূর্ণি তাচ্ছিল্যের হাসি হেসে বলল, কিন্তু তোর মা কেন এখনো ডিভোর্সটা করালো না পূর্ণি? তিনিও তো তোর ভালোই চাই সবার উপরে। আচ্ছা, উনি কি জানেন
যে ডিভোর্সটা অ্যাকচুয়ালি হয়নি? পূর্ণি আনমনা হয়ে গেল আবার। আখি আর কথা বাড়ালো না, চুপচাপ খাবারের বাটি নিয়ে পূর্ণিকে খাইয়ে দিতে শুরু করলো। সে ভালোই জানে মন খারাপ হলে সে সবার আগে খাওয়া বন্ধ করে, তাই আর লেট করলো না নিজের দায়িত্বে। কিন্তু তার ভাবনা থেমে রইল না। সে যতদূর জানে পূর্ণির বিয়ের সময় ছেলে মেয়ে কাউকে জোর করে বিয়ে দেওয়া হয়নি, দুজনের সম্মতি ছিল এই বিয়েতে। তাহলে হঠাৎ বিয়ের পর কি হলো? কর্তা এখনই নামলো বলে মিনু, তাড়াতাড়ি হাত চালা, রুটিগুলো আগে কর। বৃষ্টিবিলাস মেনশনটির রান্নাঘরে আপাতত যুদ্ধের আগের প্রস্তুতির মতো আবহাওয়া, যেন কিছুক্ষণ দেরি হলেই তাণ্ডব শুরু হয়ে যাবে বাড়িতে। আশ্চর্য রকম ভাবে বাড়ির নাম বৃষ্টিবিলাস হলেও এই বাড়ির কারোরই বৃষ্টি তেমন পছন্দ নয়। যার পছন্দ ছিল বা যার পছন্দ অনুযায়ী বাড়ির এই নামকরণ হয়েছে সে আর কেউই না, এই বাড়ির বড় বউ পিয়াসা রহমান, যিনি এই মুহূর্তে পরপারে পাড়ি জমিয়েছেন। তিনি থাকলে সর্বদা বাড়ির আবহাওয়া ফুরফুরেই থাকত, কিন্তু তিনি যাওয়ার পর 5টা ছেলে মেয়ে থাকার পরও যেন প্রাণ নেই বাড়িতে। এইসব ভাবতে ভাবতেই দীর্ঘশ্বাস ফেললেন বৃষ্টিবিলাসে দীর্ঘদিন কাজ করা ষাটর্ধ জিয়া খালা। খালা, ব্রেকফাস্ট। জিয়া খালা জলদি জলদি হাত চালিয়ে ব্রেকফাস্ট টেবিলে রাখেন। তার গলার স্বর শুনে আপাতত সবাই তাড়াহুড়ো আসতে শুরু করেছে। ডট 8টায় ব্রেকফাস্ট টেবিলে একা রেহেবার আসে। তার গলার স্বর শুনে বাড়ির বাকিরা তাড়াতাড়ি টেবিলে এসে হাজির হয়। আদরের কড়া নির্দেশ 8:05 হলেই তাকে আর ব্রেকফাস্ট দেওয়া হবে না, জরুরি কাজ থাকলে শুধু ছাড়, এই রোজ থেকে, অন্যথা নয়। রেহমান এই বাড়ির বড় ছেলে, মানে আরশাদ রেহমান আর পিয়াসা রেহমানের বড় ছেলে। তারপরে আছে তার নিজের 2 বোন। বড়র নাম আরশি, এখন যে ছোটখাটো চাকরি করে, আর তার পরের জনের নাম আমেহা, যার এখন অনার্স 2য় বর্ষ চলছে। রেহমানের থেকে আরশি 4 বছরের ছোট আর আমেহা 9 বছরের। এছাড়াও বাড়িতে থাকে তাদের একমাত্র চাচা চাচি আব্দুল রেহমান আর স্ত্রী মিলি রেহমান মিতালি, এবং তাদের 2 ছেলে মেয়ে জামান এবং জেসিকা। এরা 2 ভাই বোনই যমজ, দুজনেরই এবার অনার্স ফাইনাল ইয়ার। বাকি থাকা সদস্য দৌড়ে দৌড়ে এসে সবাই যে যার মতো চেয়ার দখল করে নিল। ফাঁকা রইল শুধু 3টে চেয়ার, একটা আরশাদ রেহমানের আর 2টো রেহবারের 2 পাশে পিয়াসা রেহমান ও আমেহার জন্য। আরশাদ রেহমান পিয়াসা বেগমের যাওয়ার পর ছেলের সাথে মনোমালিন্যে সবার সাথে বসেন না টেবিলে। পিয়াসা রেহমানের জায়গায় রেহবার কাউকে বসতে দেয় না, আর কেউ ভয়ে তার পাশে বসার সাহসও দেখায় না। বাড়ির প্রত্যেকটা সদস্যই তাকে বেশ ভয় পায়, সাথে সমীহ করে চলে। আমেহা আসলো সবার বসার 10 মিনিট পরে। এসে ছোট ছোট পায়ে গিয়ে আদরের পাশে বসলো। কেউ তেমন কোনো প্রতিক্রিয়া দেখালো না তার এই দেরি করে আসা নিয়ে। সবাই জানে একমাত্র আমেহার ছাড় আছে তার ভাইয়ের কাছে। রেহবারের কাছে সবচেয়ে আদরের বোন আমেহা, একমাত্র তার উপরেই রেহবার একটা কথা বলতে পারে না। অন্য কেউ যেখানে তার চোখের দিকে তাকানোর সাহস পায় না, অন্যদিকে আমেহা তার ভাইয়ের কলিজা টেনে ছিঁড়ে নিলেও বোধ হয় রেহবার কোনো টু শব্দ করবে না। আমেহা টেবিলে বসার পরেই জামান একবার বাঁকা চোখে তাকালো। জেসিকা মুখ ভেঙালো। সে বুঝে পায় না এই কালীকে এত আহ্লাদ করার কি আছে। না আছে রূপ, না আছে গুণ, তাও বড় ভাই তাকে পুতুলের মতো করে রাখে। কই, তাদের সবাবেলা তো কিছু চাইলে হাতে টাকা গুজে দেয়, অথচ আমেহাকে নিজের সবচেয়ে দামি মলে নিয়ে গিয়ে শপিং করায়। রেহবারের মুখে এবার খানিক হাসির আভা দেখা গেল। এই একটা মানুষের সামনে এসে সর্বদা হাসি মুখে কথা বলে, সে আর কেউ না, তার একমাত্র কলিজার টুকরো ছোট বোন। রেহবার নিজেই তার প্লেট সোজা করে খাবার তুলে দিল তাতে। আমেহা চুপচাপ মাথা নিচু করে এক লোকমা মুখে দিতেই আদর তার মাথায় হাত বুলিয়ে বলল, কোনো কিছুর প্রয়োজন আমার মেয়ের? আমেহা না বোধক ঘাড় নাড়িয়ে আবার খাওয়া শুরু করলো। রেহবার দীর্ঘশ্বাস ছাড়ল। সে জানতো এই উত্তরই আসবে, জেনেও সে রোজ এই একই প্রশ্ন করে, যদি মেয়েটা কখনো অন্তত তার দরকার মুখ ফুটে বলে। অথচ সে নির্বিকার। রেহবারে তার প্রতি এত টানের অন্যতম কারণ হলো আমেহাকে পুরো তার মায়ের মতো দেখতে। যদিও তার গায়ের রং বেশ শ্যামলা, তাও মুখশ্রী তার মায়ের মতো। তারপর আমেহা ভীষণ শান্ত স্বভাবের বলে পিয়াসা রহমান বেশ আগলে রাখতেন তাকে। তিনি যাওয়ার পর আমেহা যেন শান্ত থেকে নিশ্চুপ হয়ে গেছে। সারাদিন একা একা থাকে, প্রয়োজনীয় কিছু মুখ ফুটে চায় না সে। তাই তো সে বড় ভাই হওয়ায় নিজের দায়িত্ব সহকারে মাসে একবার তাকে মলে নিয়ে যায়। প্রয়োজনের পাশাপাশি নিজের পছন্দ মতো সব কিনে দেয় তাকে। তবে বাড়ির বাকি সদস্যরাও বাদ যায় না, তাদের জন্য আনা হয় কিছু না কিছু। রেহবার খাওয়া শেষ করে টিস্যু দিয়ে হাত মুছতেই আব্দুল রেহমান গলা খাকড়ে দিয়ে বললেন, রেওবার বলছি কি বাবা? মিতালি বেগম চোখ রাঙালেন স্বামীকে। এর অর্থ থেমে কেন গেলে?
আব্দুল রহমান তা দেখে আমতা আমতা করে বলল, না মানে আরশির বিয়েতে তোমার খালাও আসবেন? তোমার কোনো আপত্তি নেই তো বাবা? রেহমানের চোয়াল মুহূর্তেই শক্ত হয়ে উঠল। কপালের শিরা আঁকাবাঁকা হয়ে ফুলে দৃশ্যমান হলো। হাতের মুঠোর মোড়া টিস্যুর অবস্থা বেহাল। মিতালি বেগম ভয় পেয়ে গেলেন। ভয় পেল টেবিলে বসা বাকি 5 জন। এই বোধহয় ঘূর্ণিঝড় এক নিমিষে সব তছনছ করে দিল বলে। অথচ সবাইকে আশ্চর্য করে এমন কিছুই হলো না। রেহমান শুধু বলল, আপনাদের যা ভালো মনে করেন তাই করুন। সবাই শ্বাস ছেড়ে বাঁচল। আব্দুল রহমান বিড়বিড় করে বললেন, কেন যে ভাইয়া এইসবের মাঝে আমায় টানে বুঝি না। সেই কথা কেউ না শুনলেও মিতালি বেগম ঠিকই শুনলেন। ভেঙচি কেটে বললেন, দাঁড়াও, এই তো সবে শুরু। কাল নাগিনীটা শুনেছি দেশে নেই, আসলেই আবার কি শুরু করে কে জানে। অসহ্য। মিতালি বেগমের কথায় টেবিলে বসা একজনের মুখে আধার নেমে এলো। নিঃশব্দে উঠে গেল সে টেবিল ছেড়ে। এরই মধ্যে কেটে গেছে বেশ কয়েকটা দিন। পূর্ণিও এরই মধ্যে সব গোছানো কমপ্লিট করে নিয়েছে। আগামীকালই রওনা দেবে সে। তাই সে ঠিক করেছে এবার কোকোকেও তার সাথে নিয়ে যাবে। এবার বলার কারণ, সে আগেও একবার বাংলাদেশে গিয়েছিল মায়ের ডাকে, তবে বাড়িতে ওঠেনি সে, উঠেছিল হোটেলে। সারাদিন মায়ের সাথে কাটিয়ে পরের দিনই টিকিট কেটে আবার ফিরে এসেছিল ক্যালিফোর্নিয়ায়। সেইবার তার কোকোকে নিয়ে যাওয়ার কথা ছিল। সেই মতো পেপার পাসপোর্ট রেডিও করা ছিল, কিন্তু কোকোর হালকা শরীর খারাপ থাকায় তাকে আর নিয়ে যেতে পারেনি পূর্ণি। সে নিজে একজন পশু বিশেষজ্ঞ হওয়ার দরুন পেপারস তৈরি করতে সময় লাগেনি তার বিশেষ। তাই এবারে সে ঠিক করেই রেখেছে কোকোকে সাথে নিয়েই যাবে। আখি, এই আখি, কোকো। আখি কোকো কারো সারা শব্দ না পেয়ে পূর্ণি ল্যাপটপ বন্ধ করে নিজেই উঠে পাশের রুমে গেল। দরজা খুলতেই দেখলো আখি আর কোকো দুজনেই জানলার কাছে 2 হাতের উপর মুখ রেখে বসে আছে। মূলত এইভাবে বসার ধরন সে আখির থেকেই রপ্ত করেছে। দুজনের মধ্যেই যার মন খারাপ থাকবে সে এইভাবে এইখানে এসে বসে থাকবে। পূর্ণি যতক্ষণ না এসে তাদের টেনে টেনে নিজের কাছে বসে জিজ্ঞেস করবে, কথা না বলবে, ততক্ষণ তারা ওভাবেই বসে থাকবে। অন্য সময় হলে পূর্ণি তাড়াহুড়ো করে এগিয়ে গিয়ে তাদের মন খারাপের কারণ জিজ্ঞেস করত, কিন্তু আজ করল না, কারণ সে অলরেডি জানে মন খারাপ হওয়া স্বাভাবিক এই সময়। পূর্ণি রুমের ভিতর গিয়ে দুজনের সামনে বসলো। এই যে দুজন, রাত কটা হলো? খাবেন না কেউ? কাল কিন্তু সকাল সকাল ফ্লাইট আমার। কোকো দুবার ঘেউ ঘেউ করে পূর্ণির কোলে উঠে বসে তার মন খারাপ বোঝানোর চেষ্টা চালালো। পূর্ণি মুচকি এসে তার মাথায় হাত বুলিয়ে বলল, বুঝেছি তো, তা আপনার কেন মন খারাপ জানতে পারি? কোকো আখির দিকে তাকালো। পূর্ণির হাসি চওড়া হলো। আখি এবার ঝট করে উঠে বসে বলল, শয়তান, আমার দিকে কি তাকাচ্ছিস? আমি বলেছি আমার সাথে এসে মন খারাপ করে বসে থাক। পূর্ণি পুনরায় হাসল। এই দুটোই তো তার কলিজার টুকরো। একটাকে নয় সে নিয়ে যাবে, তবে আরেকটা তো এখানেই থাকবে। সে কিভাবে থাকবে একটাকে ছাড়া? অনেক হয়েছে। আর রাখি, তুইও তো এই ফাঁকে একবার দেশে ঘুরে আসতে পারিস। কতদিন যাসনি বলতো? আখি এবার মুখ ফুলিয়ে বলল, না বাবা, গেলেই মাম্মি ধরে বিয়ে দিয়ে দিবে। এখনই ফোনে যা করে। তুই বল, আমার কি এখন বিয়ে করার বয়স হয়েছে? পূর্ণি আবার হেসে দিল আখির কথা শুনে। পূর্ণির হাসি দেখে আখি ভ্রুকুচকে বলল, এই কথায় কথায় একদম হাসবি না তো তুই। তোর এই হাসি দেখে পুরো ডিপার্টমেন্টের স্টুডেন্ট থেকে শুরু করে স্যারও কেঁপে গিয়েছিল, মনে নেই? বাপরে বাপ, কত কষ্ট করে পিছা ছুটিয়েছি। এখন বাংলাদেশে তো আমি থাকবো না। ছেলেটা টুপটাপ প্রেমে পড়লে কে তোকে বাঁচাবে? শেষ কথাটা শুনে আখি এমনভাবে ঠোঁট উল্টালো যেন সে না থাকলে পূর্ণিকে কেউ কিডন্যাপ করে বিয়েই করে নেবে। পূর্ণি এবার হাসল, তবে মলিন হাসি। বাংলাদেশে যে তাকে পছন্দের চেয়েও অপছন্দ করার মানুষের তালিকা বেশি। ভাগ্যিস তাকে উপরওয়ালা সব পরিস্থিতিতে মুখে এই মিষ্টি হাসিটা ধরে রাখার ক্ষমতার অধিকারিণী করেছেন, নইলে কবে ফুলের মতো ঝরে পড়তো সে অকালে। এয়ারপোর্টে এসে পৌঁছেছে তারা বহু আগে। এবার বিদায়ের পালা। এতক্ষণ কোকোকে নিয়ে দুজনের ছবি তোলা, এটা ওটা নিয়ে হাসাহাসি করা সব চললেও বিদায় বেলায় দুজনেই বেশ ইমোশনাল হয়ে পড়ল। আখি খানিকটা পূর্ণির দিকে এগিয়ে তার গালে হাত রেখে বলল, পূর্ণি হেসে মাথা নাড়ালো। পূর্ণির হাসি দেখে আখিও হেসে ফেলল। আখিও সায় জানিয়ে বিদায় দিল পূর্ণিকে। পূর্ণি ফ্লাইটে বসে দীর্ঘশ্বাস ছেড়ে চোখ বুঝল। কে জানে কি অপেক্ষা করছে বিডিতে তার জন্য। যে জায়গা থেকে সে পালিয়ে পালিয়ে বেরিয়ে এসেছে এতদিন, আজ স্বইচ্ছায় সে জায়গায় পা রাখতে চলেছে।
জীবনে যে এখনো কত ঝড় ওঠা বাকি কে জানে। সে যে হাসি মুখে দুঃখ ঢাকতে ঢাকতে ক্লান্ত, ভীষণ ক্লান্ত। এয়ারপোর্ট থেকে বেরোতেই পূর্ণি বেশ চিন্তিত চিত্তে আশপাশ পর্যবেক্ষণ করতে লাগলো। তার মামুনি যে বলেছিলেন তিনি আসবেন, অথচ কোনো চিহ্নই নেই তার। পূর্ণি অস্থির হয়ে কোকোর কাছে বসে বলল, একটু দাঁড়ান এখানে, আমি একটা কল করে নিই, কেমন? কোকো এতক্ষণ দাঁড়িয়ে থাকলেও পূর্ণির কথা শুনে এবার দুপায়ে ভর দিয়ে বসে পড়ল সেই জায়গায়। পূর্ণি তা দেখে মুচকি হেসে ফোন হাতে নিয়ে কল লাগিয়ে 4-5 হাত দূরে এগিয়ে গেল নেটওয়ার্কের সমস্যার কারণে। ফোনে তো তেমন কিছু শোনা গেল না, তবে একটা মেসেজ এলো। পূর্ণি মেসেজ দেখে ফোন অফ করতেই ঘুরে দেখল কোকো নেই। পূর্ণির বুকটা ধক করে উঠল। কই গেল কোকো? সে তো চোখে চোখেই রেখেছিল এতক্ষণ, শুধু মেসেজটুকু পড়ার জন্য যা চোখ সরিয়েছিল। এরই মধ্যে কই গেল সে? পূর্ণি দ্রুত ফোন ব্যাগে ঢুকিয়ে চারপাশ দেখতে লাগলো। তার ফোন হারালেও বোধহয় সে এত ব্যস্ত হতো না যতটা এখন হচ্ছে। এতটা ব্যস্ত হতো না যতটা সে কোকোকে না দেখতে পেয়ে হচ্ছে। কিন্তু কোকো তো তার কথা অমান্য করে না কখনো। পূর্ণি কিছু দূর এগোতেই কোকোর ল্যাজ দেখতে পেল, তাও গাড়ির উপর সামনের দিকটায়। কিন্তু তাকে পুরোপুরি দেখা যাচ্ছে না, কারণ তার সামনে এক বলিষ্ঠ মানব দাঁড়িয়ে আছে, যার দরুন কোকো গার্ড হয়ে আছে তার শরীর দ্বারা। পূর্ণি বেশ অবাক হয়ে এগোতে থাকলো সামনের মানুষটাকে দেখার আশায়। মানুষটার সামনে পৌঁছতেই হ্যালো, রিনরিনে মিষ্টি কণ্ঠস্বরে সামনে ঘুরল এক সুদর্শন বলিষ্ঠ পুরুষ। সেকেন্ড কয়েক মেপে নিল যেন তার দৃষ্টি দিয়ে পূর্ণিকে। পূর্ণি খানিক ইতস্তত হয়ে পিছনের দিকে আঙুল দেখিয়ে বলল, ওইটা আমার। ওইটা বলতে ঠিক কোনটাকে বোঝাতে চাচ্ছে তা দেখতেই আশরাফ ভ্রুকুচকে হালকা পিছন ফিরে দেখতেই কুকুরটা তার নজরে এলো। সে আবারও আগের ভঙ্গিতেই সামনে ফিরে বলল, এনি প্রুফ? পূর্ণি আবার মিষ্টি হাসি দিল। একবার কোকো বলে ডাকতেই কোকো দৌড়ে এসে ঝাঁপিয়ে পড়ল পূর্ণির উপর। পূর্ণি হেসে জড়িয়ে ধরে সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তির উদ্দেশ্যে হেসে বলল, এইটুকু প্রুফ কি যথেষ্ট মিস্টার, নাকি আরো চাই? আশরাফ এবার পূর্ণির হাসির সাথে তাল মিলে হেসে ফেলল খানিক, তারপর বলল, না, দ্যাটস এনাফ। তবে আপনার আরেকটু বেশি কেয়ারফুল থাকা উচিত ওর ব্যাপারে। পূর্ণি হাসি মুখে বলল, আসলেই, তবে আপনার অসুবিধার জন্য দুঃখিত। আবার ওকে দেখে রাখার জন্য ধন্যবাদ। আরে না, দ্যাটস ওকে। আসলে আমারও আছে ওর মতোই একটা। বলেই আশরাফ পূর্ণির কোলে থাকা কোকোর মাথায় হাত বোলাতেই কোকো মাথা নাড়িয়ে তার আদর খেতে লাগলো। পূর্ণি মুচকি এসে বলল, এগেইন থ্যাংক ইউ মিস্টার। আমার গাড়ি এসে গেছে, আজ আমি আসছি তাহলে। নাইস টু মিট ইউ। আশরাফ ঘাড় বাঁকিয়ে চারিপাশ পরখ করে দেখে বলল, সেম টু ইউ মিস, বাই। পূর্ণি বাই বলে গাড়ির কাছাকাছি পৌঁছতেই আশরাফের পেছন থেকে উচ্চস্বরের আওয়াজ শোনা গেল, বাই দ্য ওয়ে, আপনার নামটা? পূর্ণি কোকোকে গাড়ির ভিতর রেখে হালকা পিছন ঘুরে মুচকি এসে বলল। রিনরিনে কণ্ঠস্বরটি যেন তার যাওয়ার বেশ কিছু সেকেন্ড পরও প্রতিধ্বনিত হতে লাগলো। আশরাফ আকাশের দিকে চাইল। পূর্ণ চরণে জ্যোৎস্না গায়ে লাগতেই সে ঠোঁট এলিয়ে হেসে মাথা নিচু করে উচ্চারণ করল, পূর্ণিমা। গাড়িতে বসা পূর্ণি জানতেই পারল না তার অজান্তেই তার নাম কারো অন্তরে নিজের চিহ্ন বসিয়ে দিয়ে গেল। ঘড়ির অ্যালার্মের অতি বিরক্তিকর শব্দে সহজেই ঘুম ছুটে গেল পূর্ণির। মুখ দিয়ে বিরক্তিকর চি বের করে উঠে বসল বিছানায়। ঘুমো ঘুমো চোখে চারিপাশে চোখ বুলিয়ে কোকোকে খুঁজতে গিয়েই দেখল কোকো তার আগেই উঠে তার সামনে দুজনের ব্রাশ আর টুথপেস্ট নিয়ে বসে আছে। এটা সাধারণত কোকোর রোজকার অভ্যাস। কোকোকে দেখে পূর্ণি মিষ্টি হেসে নিজের এলোমেলো চুলগুলো দুহাতের সাহায্যে চোড়ো করে মাথার উপরে উঠিয়ে ক্লিপ দিয়ে আটকে দিল। পূর্ণির আদরে মিষ্টি হাসিটা দেখে কোকো এবার তিরিং করে লাফিয়ে পূর্ণির কোলে উঠে তার গালে ঘাড়ে আদর করতে লাগলো। সুরসুরি লাগার ফলে পূর্ণি খিলখিলে হেসে উঠল। কোকোকে ঝাপটে ধরে বলল, খুব শয়তান হয়েছেন তো আপনি, হচ্ছে আপনার। বলেই কোকোকে তুলে বাথরুমে ঢুকে গিয়ে নিজে ব্রাশ করে কোকোকে ব্রাশ করানোর পর কোকোকে তুলে বাথটাবে আধা পানিতে ফেলে দিল পূর্ণি। দিয়ে নিজে খিলখিল করে হাসতে লাগলো। কোকো নিজেও বোধহয় ভাবেনি পূর্ণি তার সাথে এমনটা করবে, তাই ঘেউ ঘেউ করে নিজের রাগ জাহির করার চেষ্টা করলো। বেশিক্ষণ পারল না, যদিও পূর্ণির সামনে তার রাগ থাকে না, আদরে বাচ্চা হয়ে যায় সে। এবারেও তাই হলো। দুজনে মিলে জল নিয়ে খেললো বেশ সময়। পূর্ণি কোকোকে স্নান করিয়ে নিজে স্নান করে বেরিয়ে এলো ওয়াশরুম থেকে। পূর্ণি টাওয়াল জড়ানো মাথা নিয়েই এসে দাঁড়ালো আয়নার সামনে। পরনে একটা হাঁটুর নিচ অব্দি সাদা ফ্রক। এগুলো মূলত সে ঘরেই পরে থাকে বেশি।
ফ্রক পরলে বছর 25-এর দিকে এগিয়ে যেতে থাকা মেয়েটিকেও অষ্টাদশী লাগে। যদিও তার শারীরিক গঠন ভীষণ নমনীয়, রেগুলার জিম চর্চায় মেদহীন টান টান। পূর্ণি বেশ খানিকক্ষণ পরখ করল নিজেকে আয়নায়। সদ্য স্নান করে আসা মুখে স্নিগ্ধতার ছড়াছড়ি, বেশিক্ষণ জল ঘাটার ফলে ঠোঁট দুটো লাল টুকটুকে হয়ে আছে, চোখের সাদা অংশও কিছুটা লাল। নিজেকে দেখতে দেখতে একটানে নিজের মাথা থেকে তোয়ালেটা খুলে ফেলল পূর্ণি। ফলে একরাশ ঘন কালো বাদামি মেশানো চুল ছড়িয়ে পড়ল সারা পিঠ জুড়ে। পূর্ণি, এই পূর্ণি। উচ্চস্বরে ডাকটা থামতেই পূর্ণি ফিরে তাকালো রুমের দরজার দিকে। বাংলাদেশে মায়ের পর একমাত্র ভরসা করতে পারে মানুষটাকে দেখে মিষ্টি হাসল সে। এই মিষ্টি হাসিতেই সামনের মানুষটার যেন ঘোর কাটল। ধীরে ধীরে পূর্ণির দিকে এগিয়ে গিয়ে বলল। পূর্ণির মুখের হাসিটা মলিন হয়ে এলো, তবে মুখ থেকে মেলালো না। টাওয়ালটা পাশে রাখতে রাখতেই মলিন হাসি মুখে বলল, সৌন্দর্যের রহস্য জেনে আর কি হবে আপু? মানুষের চেয়ে চেহারা সুন্দর হওয়ার চেয়ে যে ভাগ্য সুন্দর হওয়া বেশি জরুরি। আরশিয়া দমে গেল। কিছু অতীতের তিক্ত দৃশ্য এসে স্মৃতিপটে ভর করল। পূর্ণির কথাটা যে অক্ষরে অক্ষরে সত্যি, আর তা পূর্ণি নিজের জীবন দিয়ে উপলব্ধি করে, তা আরশিয়ার নিজের চোখেই যে দেখা। কোন রকমে রক্তের বা আত্মীয়তার সম্পর্ক না হয়েও বারবার বুক কেঁপে ওঠে তার এই মেয়েটার জন্য। নিজের আপন বোনের থেকেও বেশি আপন লাগে তার এই মেয়েটাকে। তাই তো জোর করে এনে রেখে এদেশে থাকায় কটা দিন। তিক্ততার রেশ ছেড়ে আরশিয়া নিজেই এবার পরিস্থিতি স্বাভাবিক করতে বলল, ওসব ছাড় তো, তোর বলা ফেস প্যাকটা বানিয়েছি আজ, জানিস? তুই মাখবি? পুনি ভ্রুকুচকে আরশিয়ার দিকে তাকালো, তারপর হাসি মুখে বলল, হ্যাঁ নিশ্চয়ই। আরশিয়ার এই হ্যাঁটার অপেক্ষা করছিল সে। উত্তেজিত হয়ে কিছু বলার আগেই গম গম করে উঠল আর একটা আওয়াজ, আপু, এই আপু। পূর্ণি আরশিয়া দুজনেই চমকে উঠে দৌড়ে নিচে নেমে এলো। এসে যা দেখলো তা দেখে দুজনেরই চোখ চড়ক গাছ। সামনে টেবিলে বসা আরশিয়ার ছোট ভাই আশিয়ান আরশিয়ার বানানো ফেস প্যাকটা ধনেপাতার চাটনি ভেবে গরম গরম সিঙ্গারা দিয়ে অর্ধেক গিলে ফেলেছে। সেটা যে সস নয় সেটা উপলব্ধি করতেই চেঁচিয়ে বাড়ি মাথায় তুলে ফেললো। এখন আরশিয়া হায় হায় করে উঠল। তাড়াতাড়ি করে টেবিলের দিকে যেতে যেতে বলল, এ কি করলি? বেশি খাসনি তো? দেখি দেখি। আরশিয়ার নিজের আপুর এমন কনসার্ন দেখে দাঁত পাটি বের করে বলল, না না আপু, তেমন কিছু না, দে। দেখোটা আর পূর্ণ হলো না তার, যখন দেখলো আরশিয়া তাকে নয় বরং কোকোর মুখ খুলে পর্যবেক্ষণ করছে। তখন তার ছোট্ট মাসুম দিলটা ফুস করে ফেটে গেল। গলার স্বর কাদো কাদো করে বলল, দেখছো পূর্ণি আপু, দেখছো এই শয়তানিটার আমার চেয়ে বেশি কোকোর টেনশন। বজ্জাত বেটি, আমার পাকস্থলীর হাই লাগবে তোর। আমি মরলে তোর নামে মামলা করে যাব। আরশিয়া মুখ বেঁকিয়ে বলল, ভালোই তো, আমার বাপের সম্পত্তির ভাগিদার একটা কমলো তাহলে। আশিয়ান আবার কাদো কাদো মুখ করে পূর্ণিকে বলল, আপু। পূর্ণি এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দুই ভাই বোনের খুনসুটির মজা নিচ্ছিল। ইস, কত মিস করেছে সেইগুলো। এই দুটো একদম আগের মতোই রয়েছে, সাপে নেউলে যেন। পূর্ণি এবার হাসি মুখে এগিয়ে গিয়ে টিস্যু পেপার দিয়ে আশিয়ানের মুখ মুছে বলল, আমি আছি কি করতে যদি ভাইকে সুস্থই না রাখতে পারি? আসলেই তুই তো আবার ওদেরই ডক্টর। আরশিয়ার ব্যঙ্গাত্মক কথায় দাঁত কিরমির করে উঠল আশিয়ান। বলল, বজাত বেটে কি বলতে চাইছিস? আমি পশুজন্তু? তাহলে একদিন তোকে আগে কামড়ে হাসপাতালে পাঠাতাম। আরশিয়া কিছু বলতে যাচ্ছিল, পূর্ণি ধমকে উঠল, কি হচ্ছেটা কি? দুজন কি এখনো বাচ্চা আছো নাকি বলো তো? আর একটা কথা শুনতে চাই না আমি। দুজনেই 10টার সময় রেডি থাকবে, আমি একটু শপিং এ যাব। পূর্ণির কথায় দুই ভাই বোন চুপচাপ সম্মতি জানিয়ে নিজেদের কাজে লেগে পড়ল। আরশিয়া পূর্ণির থেকে 3 বছরের বড় হলেও পূর্ণির কথা সে বাচ্চাদের মতো মানে। সে যা বলবে সেটাই যেন ঠিক, বাকি দুনিয়া বেঠিক। বিকেল থেকে নিয়ে বসা মেকআপ সেট নিয়ে নিজের কার সাজি পূর্ণির উপর করতে করতেই সন্ধে হয়ে এলো আরশিয়ার। পূর্ণি বেশ বিরক্ত। সে স্কিন কেয়ার করে ভীষণ, তবে সেন্সিটিভ স্কিন হওয়ার দরুন সব মেকআপ তার স্যুট করে না, তাই সে করতেও যায় না মেকআপ। আজ তার খালার বড় মেয়ে আরশির এঙ্গেজমেন্ট। খালা আজ নেই, তবে খালার যে ভীষণভাবে ইচ্ছে ছিল তার মেয়ের বিয়েতে পূর্ণি সব দায়িত্ব নিজের কাঁধে নেবে। দায়িত্ব না নিক, পুরো বিয়েতে সে উপস্থিত থাকবে। আনমনে কোনো এক বিকেলে তার খালার কোলে শুয়ে আনমনেই এই কথা দিয়ে ফেলেছিল সে। খালার কথা অমান্য করা হবে, নয়তো সে হাজার অনুরোধেও যেত না সেই বাড়িতে। পূর্ণির ভাবনার মাঝেই আরশিয়া বলে উঠল,
দেখ দেখি। পুনি আনমনেই মুখ ঘুরিয়ে চাইতেই নিজেকে দেখলো আয়নায়। দেখতেই রইল এ যে এক স্বপ্নের দেশের পূর্ণি। ভারী কাজ করা গোল গাউন, হালকা মেকআপ, চুল সামনের দিকে স্টাইল করে ফুলিয়ে সুন্দর করে স্টোন দিয়ে সাজানো। আসলেই পরি পরি ফিলিংস আসছে যেন। আর সে মেকআপ ব্রাশ হাতে ঘোরাতে ঘোরাতে আয়নার পাশে হেলান দিয়ে বলল, আসলেই তাই, পূর্ণি নিজেকে এভাবে কবে যে শেষ সাজিয়েছিল ঠিক মনে আসছে না। হয়তো বিয়ের দিন সেই শেষ। আর কখনো এত সাজগোজ ভারী ড্রেস ছুঁয়ে দেখেনি সে। যার চারিপাশে আধারে ভরা তারা তো সাজগোজ শোভা পায় না বলেই পূর্ণির ধারণা। নে নে, আন্টি এলো বলে তোকে নিতে। বলতে না বলতেই ঘরে প্রবেশ করলেন একজন বয়স 40-এর ঊর্ধ্ব মহিলা। পরনে তার ভারী শাড়ি গয়না। এক দেখায় যে কেউ বলে দেবে তিনি কোনো উঁচু বংশের বউ। ইনি হলেন পূর্ণির মাম্মা পূর্বা বেগম। পূর্ণি তাকে দেখেই দৌড়ে গিয়ে মাম্মা বলে জড়িয়ে ধরলেন। তিনিও হেসে আগলে নিয়ে নিজের মেয়েকে, তারপর টেনে নিজের সামনে দাঁড় করিয়ে মন ভরে দেখতে লাগলেন মেয়েকে। মেয়ের এত রূপ দেখে কখন যে তার নিজের অজান্তেই চোখের কোনায় জল চিকচিক করে উঠল তিনি বুঝতেই পারলেন না। পূর্ণি মুচকি এসে বলল, কারোর কথা মনে পড়ছে মাম্মা? পূর্বা বেগম শাড়ির আঁচলে কান্নারত মুখ চেপে হ্যাঁ বোধক ঘাড় নাড়লেন। পূর্ণি পুনরায় মিষ্টি হাসল। পূর্বা বেগম এবার পূর্ণির 2 হাত ধরে বললেন, আমায় ক্ষমা করিস সোনা। পূর্ণির হাসি মলিন হলো। কত সহজেই ক্ষমা চেয়ে নেওয়া যায়, তাই না? পূর্ণির কারোর প্রতি অভিযোগ নেই, তবে এই ক্ষমাটা যদি তার খারাপ হয়ে যাওয়া শৈশব ফিরিয়ে দিত তাহলে বোধহয় আজ সে এই পর্যায়ে এসে দাঁড়াত না। আর সে দুজনকে এভাবে ইমোশনাল হতে দেখে এবার নিজেই এগিয়ে এলো। তারা লাগিয়ে বলল, হয়েছে হয়েছে, সেন্টি পরে খেলেও হবে। এখন তাড়াতাড়ি বেরো দেখি, নইলে আমার এত কষ্ট করে করা মেকআপ জলে যাবে সব। পূর্ণি আর পূর্বা বেগম হেসে উঠলেন একত্রে। পূর্ণি ইতস্তত করে বলল, মাম্মা তুমি কি একা এসেছো? পূর্বা বেগম এবার হালকা হেসে বললেন, হ্যাঁ রে বাবা, বাকি সবাই অন্য গাড়িতে যাবে, চল দেখি এখন। বলেই তিনি পূর্ণিকে টেনে নিয়ে গিয়ে গাড়িতে উঠিয়ে দিলেন। পূর্ণি ব্যস্ত হয়ে পড়ল পুরনো স্মৃতিচারণে। আর কি কি হারানোর মতো আছে তার হিসেব কষতে বসল। বৃষ্টিবিলাস ম্যানশনের রমরমা পরিবেশ। বাড়ির বড় মেয়ের বিয়ে বলে কথা। সারা বাড়িময় মেহমান ভর্তি। তাজা ফুল থেকে সাজানো শুরু করে দামি দামি বিদেশি ড্রিঙ্কস কি নেই ম্যানশনে। সবাই আতিথেয়তায় ব্যস্ত। কিছুক্ষণ পরই এঙ্গেজমেন্ট আরশি আর তার হবু বর নেহালের সাথে। এদিকে জোহান পাগল হয়ে যাচ্ছে রেহেবারকে কল করতে করতে। মেহমানরা এসে তার কথাই জিজ্ঞেস করছে বেশি, অথচ তার দেখা নেই। আজ তো তাকে বলে যায়নি কোথায় গেছে সে। নিশ্চয়ই বক্সিং এর জন্য যায়নি, তাহলে নিশ্চয়ই বলে যেত জোহানকে। জোহান নিজের মনকে নিজেই সান্ত্বনা দিল এটা সেটা দিয়ে। জোহান? ভারী গলার স্বরে জোহান তাড়াতাড়ি পিছন ফিরতেই রেহেবারকে দেখে এগিয়ে গেল তার কাছে। শালা হারামি, কই ছিলি এতক্ষণ? কতগুলো কল দিয়েছি, হিসেব আছে? জোহান। মেয়েলি অস্পষ্ট ভাষায় নিজের নাম শুনে চমকে উঠল জোহান। রেহেবারের পিছন দিকে নজর দিতেই একটা বিদেশি মেয়ে এসে জড়িয়ে ধরল জোহানের গলা। জোহান অবাক হয়ে বলল, এলা তুই কখন এলি? এলা এবার ভাঙা ভাঙা বাংলায় বলল, শুধু আমি না, ফ্যাটিও আর জন এসেছে দে। জোহান দেখলো আসলেই তাই, কিন্তু সবাই যে বলেছিল এবার কাজের ভীষণ চাপ, তারা ইউএসএ থেকে আসতে পারবে না। জোহান এতক্ষণের সব ভুলে জন ফ্যাডরির উপর ঝাঁপিয়ে পড়ল। তারাও বেশ খুশি হলো। খুশি হয়ে আগলে নিল বন্ধুকে। শয়তান বেটারা, খুব তো আসবি না করছিলি, এখন কি হলো? এলা মুখ ফুলিয়ে বলল, আসবই না তো, ঠিক ছিল। এই হারামিটা ব্ল্যাকমেল করে এনেছে আমাদের। আঙুলটা রেহেবারের দিকে করলেও তার কোনো হেলদোল দেখা গেল না এতে। সে এতক্ষণে বিয়ারের দ্বিতীয় ক্যানে চুমুক বসিয়েছে। জোহান বলল, সে যাই হোক, কিন্তু আদর এত তাড়াতাড়ি তুই এদের আনলি কি করে? রেহেবার কান ঝাঁকালো, ক্যাজুয়ালি বলল, That's not a big deal, Zohan. Just enjoy. বলেই একটা বিয়ারের ক্যান ছুঁড়ে মারল জোহানের দিকে। জোহান আগে থেকেই ট্রেন্ড এইসব ব্যাপারে। রেহেবারের সাথে থাকতে থাকতে এখন আর কোনো কিছুতেই তার আশ্চর্য লাগে না। কোনদিন আইফেল টাওয়ার না তুলে নিয়ে আসে এই বাড়িতে। জোহান ক্যানটা ক্যাচ করার সাথে সাথেই পুরো বাড়ি মেহমানের চিৎকারে ভরে গেল। সবাই একসাথে চমকে উঠল, শুধু একজন ছাড়া। সে এখনো নিজের কাজেই মত্ত। জোহান বিরক্ত হলো এবার ভীষণ। অকথ্য কয়েকটা গালি দিয়ে বলল, আর সময় পেল না ইলেকট্রিসিটি যাওয়ার, এখন কাকে ডাকবো আমি? Relax, everyone. Turn on the flashlight.
কথাটা কি ঠিক অর্ডার ছিল বোঝা গেল না, তবে এই গলা অমান্য করার সাধ্য কারো হলো না। নিমেষে পুরো বাড়ি শান্ত হয়ে উঠল। অন্ধকারেও কারো চিনতে এক ফোঁটা অসুবিধা হলো না এই ইস্পাত কঠিন ভারী গলার অধিকারীকে। ছিটে ফোটা দেরি না করে সবাই ফোনের ফ্ল্যাশ জ্বালালো। জোহান বলল, আমি কি যাবো তোর সাথে? নো, আল ম্যানেজ। তুই ফোনের ফ্ল্যাশ জেলে ওদের উপরে নিয়ে যা। বলেই রেহেবার পা বাড়ালো বাইরের ইলেকট্রিসিটি রুমের দিকে। পূর্ণিদের গাড়ি এসে গেটের কাছে পৌঁছতেই পূর্ণি ইতস্তত করে বলল, মাম্মা তুমি আগে ভেতরে যাও, আমি আসছি, একটা কল করার আছে। পূর্বা বেগম করুণ চোখে তাকিয়ে গাড়ি থেকে নেমে বললেন, সাবধানে এসো। পূর্ণি ঘাড় নাড়িয়ে ফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়ল, কিন্তু কাউকে কল দিল না। কল তো অজুহাত মাত্র ছিল। সে চায়নি পূর্বা বেগমের সাথে ভিতরে যেতে। এতদিন তার পরিচয় যখন গোপন রাখাই হয়েছে, আজও থাক না। পূর্ণি কিছু সময় গাড়িতে অতিবাহিত করে তারপর আস্তে করে নিজের জামাটা সামলে গাড়ি থেকে নেমে এগিয়ে এলো ম্যানশনের দিকে। সব তার কাছে কেমন অন্ধকার অন্ধকার ঠেকলো। অর্ধেক জায়গা তো দেখাই যাচ্ছে না অন্ধকারে। পূর্ণি অবাক, এত বড় আয়োজনে এত বড় বাড়ি অন্ধকার। এবার তার ডাউট হলো সে ঠিক দিকে এসেছে তো। তখনই দুটো লোককে বাড়ির পাশ দিয়ে তাড়াহুড়ো করে বেরিয়ে আসতে দেখে স্বস্তির নিঃশ্বাস ছেড়ে তাদের কাছে এগিয়ে গিয়ে রিনরিনে কণ্ঠে জিজ্ঞেস করলো, এক্সকিউজ মি, মেইন ডোরটা কোন দিকে? অন্ধকারে তাদের মুখ বোঝা না গেলেও হাতের ইঙ্গিত ঠিকই বুঝলো পূর্ণি। হেসে থ্যাংক ইউ বলে সেই দিকে অগ্রসর হলো। কাঠের ছোট্ট ইলেকট্রিসিটি ঘরে কারো আসার আওয়াজ পেয়ে রেহেবার ধীরে নিজের কোমরে রাখা রিভলভারটা বের করলো। আজ এমনিও এখানে কিছু না কিছু সে এক্সপেক্ট করেই ছিল। চোয়াল শক্ত হয়ে উঠল সঙ্গে সঙ্গে। একটু বেশি ছাড় দিয়ে রেখেছে বোধহয় তার শিকারদের, যার দরুন আজ সিআইডি অফিসারের বাড়ি অবধি চলে আসতেও বুক কাঁপছে না তাদের। পায়ের আওয়াজ ক্রমাগত তার দিকে আসতে দেখে মুহূর্তেই ফোনের ফ্ল্যাশ অফ করে দিল। ধীর পায়ে আবছা অভয়বটিকে টেনে পিছন ফিরিয়ে মাথায় রিভলভার ধরতেই মেয়েলি চিৎকার ভেসে এলো হালকাভাবে। অফিসারের দক্ষ হাত সঙ্গে সঙ্গে ছেড়ে দিল কোমল হাতটাকে। মুহূর্তেই রিভলভার লুকিয়ে নিল শার্টের পেছনে। তারপর গম্ভীর গলা জিজ্ঞেস করলো, হু আর ইউ? থরথর করে কাঁপতে থাকা পূর্ণির গলা দিয়ে শব্দ বের হল না। সে এখনো ভয়ে সিটিয়ে আছে। কোন কুক্ষণে যে আসতে গেল একা একা কে জানে। স্ট্রিক্ট অফিসারের ভারী গলায় পুনরায় গম গম করে উঠল পরিবেশ। I asked something. Who are you? গেস্ট। বহু কষ্টে এতটুকু বলতে পারলো পূর্ণি। রেহাবার দীর্ঘশ্বাস ছাড়লো। একটুর জন্য এই প্রথম বোধহয় ভুল হলো তার ডিউটিতে। ফোনের ফ্ল্যাশ লাইটটা জ্বলতেই পূর্ণির চোখে মুখে এসে পড়লো সেই আলো। পূর্ণির চোখ মুখ কুচকে এক হাত দিয়ে তা গার্ড করলো। রেহেবার তা দেখে ফোনটা একটু কাত করে ধরলো। পূর্ণি আবার ধীরে ধীরে চোখ খুলে সামনের দিকে তাকালো। সামনে দাঁড়িয়ে থাকা সুঠম বলিষ্ঠ দেহি সুদর্শন মুখ অবয়ব দেখে চমকে উঠল সে। এত বছর পরও চিনতে ভুল হলো না মুখটা। চোখে চোখ পড়লো দুজনের, কেউ দৃষ্টি সরল না। অতিবাহিত হলো কিছু সেকেন্ড। হঠাৎ করে কি যে হলো, পূর্ণি দৌড়ে বেরিয়ে এলো সেখান থেকে। বুক এখনো তোলপাড় করছে যেন। পুরো ম্যানশন এখন আলোয় ঝলমল করে উঠছে। বাইরে বেরিয়ে এসেছে অনেক অতিথিরা। তাকে দেখতে পেয়েই পূর্বা বেগম এসে টেনে নিয়ে গেলেন ভিতরের দিকে। পূর্ণি দেখল না একজোড়া বিস্ময়কর চোখ তার দিকে স্থির হয়ে আছে কিছুক্ষণ যাবৎ। এঙ্গেজমেন্ট শেষ হতে হতে রাত 8টা পার হয়ে গেল। পূর্ণি এতটা সময় নিজেকে আড়াল করেই রাখলো রেহেবারের থেকে। সে অল্প হলেও টের পেয়েছে সেই কঠিন চোখ তাকেই খুঁজেছে বার দুয়েক। তবে এঙ্গেজমেন্ট হওয়ার পর তাকে আর সামনে দেখেনি পূর্ণি। কে জানে কোনো কাজে গেছে হয়তো। তবে এতে পূর্ণি বেশ স্বস্তি পেয়েছে। পূর্ণি পূর্বা বেগমকে এক ধারে টেনে নিয়ে গিয়ে বলল, মাম্মা এবার আমি আসি কেমন, ঘরে কোকো একা। এত তাড়াতাড়ি কিসের পূর্ণি? সবে তো এঙ্গেজমেন্ট শেষ হলো, এখনো কত আনন্দ বাকি আছে। পূর্ণি হাসল। চারিপাশে একবার চোখ বুলিয়ে বলল, তোমার মনে হয় মাম্মা আমি আশায় এই বাড়ির সবাই খুব খুশি হয়েছে, আনন্দ করবে, তাও আমার সাথে? পূর্ণির হাসি দেখে মনে হলো খুব হাস্যকর কথাবার্তা বলছে সে। পূর্বা বেগম মুখ কালো করে ফেলল। তার তো নিজের চোখেই দেখা, আসার পর থেকেই এই বাড়ির কেউ পূর্ণিকে হাই হ্যালো বা কুশল বিনিময় অবধি করেনি। বরং সামনে পড়লে এমনভাবে এড়িয়ে গেছে যেন ইহজন্মের শত্রু সে সবার। আর সে শুধু গিফট নিয়ে মুচকি এসে থ্যাংক ইউ বলেছে, ব্যাস। পূর্বা বেগম আর কিছু বলার সাহস পেলেন না। পূর্ণি থাকতে চাইছে না দেখে নিজের দায়িত্বে খাবার পার্সেল করিয়ে গাড়িতে রেখে দিতে বললেন সার্ভেন্টকে। যদিও পূর্ণি হাজারবার বারণ করেছে, কিন্তু ওই মায়ের মন।
পূর্ণি পূর্বা বেগমকে বিদায় দিয়ে মেনশনের বাইরে আসতেই ভুলবশত হুট করে কারোর সাথে ধাক্কা লাগতেই দুপা পিছিয়ে যায় পূর্ণি। সামনে থেকে দাঁতে দাঁত চাপা কণ্ঠে বেরিয়ে আসে, ইউ ইডিয়ে। পুরো কথাটা আর সম্পূর্ণ হয় না তার পূর্ণিকে দেখে। 2-4 বার তার আদ্যপান্ত চোখ বুলিয়ে অবিশ্বাস্য গলায় বলল, তুই এই দেশে কবে কখন এলি আর এখানে? পূর্ণি স্বভাববশত মুচকি এসে বলল, কেমন আছিস পূর্ণা? পূর্ণার মুখ এবার শক্ত হয়ে আসে। 7 জন্মের রাগ যেন এসে ভর করে তার মুখে। সে হিসিয়ে বলে, তোকে কৈফিয়ত দিতে হবে নাকি এখন আমায়? কে রে তুই? নির্দিষ্ট পরিচয় পর্যন্ত নেই? পূর্ণি মাথা নিচু করে হালকা হেসে বলল, কে বললো আমার পরিচয় নেই? আমি কারোর মেয়ে, কারোর আপু, নিষ্পাপ প্রাণগুলোর জন্য ডাক্তারের রূপে স্বয়ং আল্লাহর পাঠানো দূত। এর বেশি আমার পরিচয়ের দরকার পড়ে না পূর্ণা। আমি নিজের দায়িত্ব নিজে নিতে পারি। পূর্ণা তাচ্ছিল্য হাসল। দিবি হি করে? বাপের বংশের কোনো ঠিক ঠিকানা আছে নাকি? সাধারণ মানুষের এই কথায় রেগে আগ্নেয় লাভার মতো ফেটে পড়ার অবস্থা হলেও পূর্ণি শুধু হালকা হাসল। তার আর 5টা মানুষের মতো কথায় কথায় রাগ ওঠার স্বভাব একেবারেই নেই। এই গৌণী বোধ হয় তাকে আর 5টা মেয়ের থেকে আলাদা করে। পূর্ণি তাচ্ছিল্য হেসে বলল, কি হলো? বলার মতো কোনো শব্দ নেই তাই না? বলার মতো তো অনেক কিছু আছে, তবে আমি সবাইকে সবটা বলতে পছন্দ করি না। আসি, ভালো থাকিস। বলেই পূর্ণি মিষ্টি হেসে পূর্ণার রক্ত লাল রেগে যাওয়া মুখশ্রীকে পাশ কাটিয়ে চলে এলো গাড়ির কাছে। গাড়ির ডোরের কাছে এসে একটা লম্বা শ্বাস ছাড়ল সে। নিজের মধ্যে থাকা তিক্ততাগুলো বোধহয় এভাবেই নিশ্চিত করে সে সবসময়, নইলে যে মুখে সর্বক্ষণ হাসিটা ধরে রাখার মুশকিল হয়ে দাঁড়ায়। পূর্ণি হালকা পাশ ফিরতেই দেখলো দূর থেকে রেহেবার হেঁটে আসছে। যদিও সে ফোনে কথা বলতে বলতে এগিয়ে আসছে, কিন্তু পূর্ণির চোখ গোল গোল হয়ে উঠল। এতক্ষণ লুকিয়ে লুকিয়ে থাকা কি তার মাঠে মারা যাবে? না না, তা তো হতে দেওয়া যায় না। পূর্ণি আর উপায় না পেয়ে তাড়াতাড়ি গাড়ির দরজা খোলার চেষ্টা করলো, কিন্তু এ কি, দরজা লক। আশেপাশে ড্রাইভারকেও দেখতে পেল না সে। কল করার মতো সময়ও নেই। পূর্ণির আবার ঘাম ছুটতে লাগলো। কি করবে আর ভেবে না পেয়ে গাড়ির সাইডের দিকে নিজেকে আড়াল করে বসে পড়ল সে। রেহেবার ফোন কলে কারোর সাথে কথা বলতে বলতে এগিয়ে এলো। কথা তো নয়, যেন প্রত্যেকটা কথা আদেশ। এই কথা অমান্য করার ক্ষমতা বোধ করি কারো হবে না। তাদের কাজের কোনো সময়সীমা নির্দিষ্ট নেই, যখন দরকার পড়ে তখনই যেতে হয় তাকে। সিনিয়র অফিসার হওয়ার দরুন পুরো সিআইডি ডিপার্টমেন্ট তার কথার উপর ভিত্তি করে চলে। তার অর্ডার ছাড়া বাড়ি হোক কিংবা অফিস একটা পাতাও নড়ে না। তেমনি কল আসায় তাড়াহুড়োয় বেরিয়ে গিয়েছিল সে বোনের এঙ্গেজমেন্ট শেষ হতেই। রেহেবার গাড়ির কাছে এসে কি মনে করে থেমে যায়। ফোনে থাকা ব্যক্তির উদ্দেশ্যে বলে, ওকে, keep trying until the end and updating time to time. বলেই ফোন রেখে কি মনে করে চারপাশে একবার নজর বোলালো। তারপর নিচ থেকে একটা সোনার ব্রেসলেট তুলে চোখের সামনে এনে ঘুরিয়ে ঘুরিয়ে দেখলো। পূর্ণির এবার মুখে হাত চেপে বাম হাত দেখতেই দেখলো আসলেই তার ব্রেসলেট ওটা। তাড়াহুড়োতে ওখানেই পড়ে গেছে। এখন কি হবে সেই চিন্তায় ঘেমে নেই একাকার সে। রেহেবার পুনরায় একবার চারপাশে দেখলো। মন মতো কিছুই দেখতে না পেরে চল শক্ত হইল তার। ব্রেসলেটটা পকেটে ঢুকিয়ে গটগট করে হেঁটে বাড়ির দিকে এগিয়ে গেল। পূর্ণি হাঁপ ছাড়ল। তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে ড্রাইভারকে কল দিল। ড্রাইভার এসে গাড়ি স্টার্ট দিতেই পূর্ণি তাড়া লাগালো আরো। পূর্ণির এখন অন্য জিনিসের চিন্তা মাথায় ভর করে আছে। ব্রেসলেটটা বড্ড দামি, তার কাছে পৃথিবীর সব সম্পদ তুচ্ছ ওই ব্রেসলেটের কাছে। কিন্তু এখন কি করবে সে? হাজার চিন্তা নিয়ে চোখ বুঝে মাথায় এলিয়ে দিল সে গাড়ির ব্যাক সিটে। গেস্ট রুমের মধ্যে পিনপিনে নীরবতা পালন করছে আপাতত রেহেবারের সাথে তার বন্ধু 4 জনও। একাজোহান ল্যাপটপে কিছু খুঁজতে ব্যস্ত। সবার দৃষ্টি সেদিকেই নিবদ্ধ। জন, এলা আর ফেডরির মধ্যে থেকে জন সব থেকে ভালো বাংলা বলতে পারে, যদিও এর কারণ বিদেশে জন রেহেবারের রুমমেট ছিল। রেহেবারের থেকে রপ্ত তার পরিষ্কার বাংলা। জন এবার নীরবতা ভঙ্গ করে বলে উঠল, তুই শিওর রেহবার যে ব্রেসলেটটা তোর দেখা ওই মেয়েটাই? রেহেবার হালকা ঘাড় ঝাঁকিয়ে বলল, আমি অ্যাবসলিউটলি শিওর জন, আমি লক্ষ্য করেছিলাম তোর বাম হাত। ফ্রেডি মজা করে বলল, বাবা, অ্যাংরি বার্ডও কোনো মেয়েকে এত ভালো করে পর্যবেক্ষণ করেছে? রেহেবারের এই কথায় কোনো প্রত্যুত্তর না করলেও এলা করল। ফ্রেডির মাথায় হালকা চাপড় মেরে বলল। ফ্রেডি মুখ বাঁকালো। জন হাঁপ ছেড়ে বলল, না দোস্ত, তোর ফেস স্পষ্ট কোথাও নয়। মেয়েটি কি সারাক্ষণ লুকিয়ে লুকিয়ে ছিল নাকি?
নেহায় তুই কাকতালীয় কে জানে। রেহাবার ল্যাপটপ নিজের দিকে ঘুরিয়ে নিল, প্রত্যেকটা সিসিটিভি ফুটেজ চেক করলো একে একে বাড়ির ভেতরের। পূর্ণিকে দেখা গেছে বার 3 সিসিটিভিতে, তাও পূর্ণ চেহারা না, কখনো সাইড ফেস তো কখনো পিছনের দিক শুধু। জোহান এবার রেহাবারকে প্রশ্ন করলো, তোর মনে আছে কেমন দেখতে ছিল মেয়েটিকে? রেহাবার এবার ল্যাপটপ থেকে চোখ সরিয়ে সেই মুহূর্তটা ভাবার চেষ্টা করলো। আলো আধারের মধ্যে মায়াবী এক আবছা ভয়ার্ত মুখ, কাঁচ ছাপানো কালো বাদামে মিশ্রিত চুল, চুলে দেওয়া স্টোনের সাথে গলা স্টোনটাও যেন ঝিলিক দিচ্ছিল। সাথে তার ফোনের ফ্ল্যাশ লাইট থেকে আড়াল হওয়ার জন্য যখন সে বাম হাত তোলে তার উল্টো দিক ফিরিয়ে আড়াল করেছিল সেই আলো। রেহাবারের মনে হলো সে অনেক কিছু মিস করে গেছে, তারা আরো ভালো করে কিছুক্ষণ পর্যবেক্ষণ করা উচিত ছিল। সে সেই মুহূর্তের ঘরে পড়েই জবাব দিল, এক্সেপশনালি বিউটিফুল। জন আর ফেডরি এবার টোন কেটে সুর টেনে একসাথে বলে উঠল, ওহো। জোহানও তাদের টোন কাটা দেখে দাঁত কেলেই হেসে দিল, তারও বেশ মজা লাগছে। এমন সুর টানা দেখে রেহাবারের হুঁশ ফিরল। সে বিরক্ত হয়ে বলল, বেশি ভাবিস না, আমি জাস্ট আমার ডিউটি পালন করছি। ব্রেসলেটটা আমার কাছে রয়ে গেছে, তাই না হয় রেহাবার এসব ছোটোখাটো জিনিসের প্রতি টাইম ওয়েস্ট করে না। কথাগুলো বলার পর নিজের মনেই কেমন ঠেকলো তার কথাগুলো রেহাবারের। বন্ধুরা আর কেউ কিছু বলল না, তবে মিটিমিটি হাসতেও ছাড়ল না। পূর্ণি ফ্রেশ হয়ে বিছানায় এসে শুতেই কোকো এসে তার হাতের ভিতর ঢুকে শুয়ে পড়ল। পূর্ণি হাসল। কোকো মানুষ না হয়েও পূর্ণিকে ফিল করায় যে সে এই দুনিয়ায় একা না, কেউ আছে যে তার কথা ভাবে, তার ফেরার অপেক্ষায় বসে থাকে। বেশিক্ষণ না দেখতে পেলে রাগে ঘেউ ঘেউ করে, আবার রাগ করে মুখ ফুলিয়ে বসে থাকে। পূর্ণি ভুলে গেল সারাদিনের চিন্তা, কোকোকে আদর করে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিল। তারপর ছোট্ট একটা চাদর ওর গায়ে টেনে নিজে গিয়ে উঠে বসলো পড়ার টেবিলে। সেখান থেকে একটা বই নিয়ে পাতা উল্টালো পিছনের দিকের। পৃষ্ঠা 73 থেকে বেরিয়ে এলো একটা পুরনো ছবি। ছবিটা পূর্ণি হাতে নিয়ে দৃষ্টি রাখলো ছবিটিতে। ছবিটা অনেক বছরের পুরনো, তা দেখেই বোঝা যাচ্ছে। ছবিটি পূর্ণের বিয়ের কথা ওঠার পর পূর্বা বেগম এনে দিয়েছিলেন তাকে। মিষ্টি হেসে মেয়ের মাথায় হাত রেখে জিজ্ঞেস করেছিলেন, পছন্দ হয়েছে? পূর্ণি উত্তর দিতে পারেনি, শুধু বলেছিল, তোমার পছন্দই আমার পছন্দ মাম্মা। পূর্বা বেগম খুশি হয়ে ছবিটি পূর্ণির কাছে রেখেই চলে গিয়েছিলেন বিয়ের তোড়জোড় করতে। বিয়ের দিন অবধি পূর্ণি রোজ ছবিটা নিয়ে বসত দিন শেষে। মায়ের দেখানো পূর্ণ পরিবারের স্বপ্ন, নিজস্ব একটা একান্ত মানুষের স্বপ্ন, সুন্দর সাজানো গোছানো তার সংসারের স্বপ্ন রোজ সাজাতো কল্পনায়। সে অধীর আগ্রহে অপেক্ষা করেছিল বাসর রাতে সেই মানুষটার একটা দর্শনের জন্য, কিন্তু সে আসেনি, তাকে একা রেখে চলে গিয়েছিল। কি এমন ভুল ছিল তার? কেন এত এত সাজানো স্বপ্ন তার থেকে কেড়ে নিল মানুষটা? সে কি এতটাই খারাপ? সেই দিন থেকে সে সমাজের চোখে আরো ছোট হয়ে গিয়েছিল। সে খবর কি ছিল মানুষটার কাছে? ভাবতে ভাবতেই তার চোখ দিয়ে টুকটুক করে পড়া অশ্রুকণা ভিজিয়ে দিল ছবিটাকে। ছবিটিতে রেহেবারকে দেখা যাচ্ছে পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে এসে হাস্যোজ্জ্বল মুখে, চোখে সানগ্লাস। এখনো দেখতে সে একরকমই আছে, শুধু শরীর স্বাস্থ্যের আরো উন্নতি হয়েছে এই যা। পূর্ণি ছবিটা আবার আগের জায়গায় রেখে দিল। এই ছবি সে নিজের সাথে করে ক্যালিফোর্নিয়া নিয়ে যায়নি, এমনকি বিয়ে ভাঙার পর একবার ছুঁয়েও দেখেনি সে। কিন্তু আজ হঠাৎ কি মনে করে ছবিটা আবার নজর বোলালো সে। পূর্ণির মাথা যন্ত্রণা আবার মাথাচাড়া দিয়ে উঠল। আর বসে থাকতে পারল না সে। ড্রয়ার থেকে একটা ঘুমের ওষুধ খেয়ে কোকোকে জড়িয়ে ধরে চলে গেল গভীর ঘুমে। দেখতে দেখতে 2 দিন গড়িয়ে গেছে এঙ্গেজমেন্টের। বিয়েতে বাকি এখনো 10 দিনের মতো। বিধিতে আজ পার করলে পূর্ণির 10ম দিন পূর্ণ হবে। পূর্ণি সকালে উঠেই ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে রেডি হয়ে নিল ঝটপট। জিন্স কুর্তি পরে চুলগুলো উঁচু করে বেঁধে নিল, সাথে তার দৈনন্দিন সানস্ক্রিন, লিপ গ্লস। এর মধ্যেই আরশি এসে ঢুকলো ঘরে। তাকেও দেখে মনে হচ্ছে সে কোথাও বেরোবে। ঘরে ঢুকেই পূর্ণিকে রেডি হতে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করলো, তুই আবার কই যাচ্ছিস পূর্ণি? পূর্ণি হাসি মুখে ব্যাগ থেকে স্টেথোস্কোপটা বার করতে করতে বলল, সামনেই যে অ্যানিম্যাল হসপিটালটা আছে না, মিহাল ভাইয়া বলল কয়েকদিনের জন্য হলেও আমি সেখানে ডিউটি করতে পারি। ভাইয়া সব দেখে দেবে। মিহাল মানে তোর সেই কলেজের সিনিয়র ভাইয়াটা না? পূর্ণি হ্যাঁ বোধক ঘাড় নাড়ল। আরশিয়া কিছুক্ষণ ভেবে বলল, আচ্ছা যা, আমারও অফিসের গেট টুগেদার পার্টি আছে আজ, আসতে দেরি হবে কেমন, সাবধানে থাকিস। পূর্ণি মিষ্টি এসে বলল, তুমিও আপু। আরশিয়া ঘাড় নেড়ে চিন্তিত মুখে বেরিয়ে গেল রুম থেকে।
এই মেয়েকে নিয়ে তার চিন্তার শেষ নেই। বড্ড নাজুক মেয়েটা, একদম সদ্য ফোটা ফুলের কুড়ির মতো। আর সে তার ভয় হয় মেয়েটাকে আবার কেউ না কেউ আঘাত করে বসে। এমনিই সে ছোট থেকে জীবন যুদ্ধ করেই বড় হয়েছে। পূর্ণি কোকোকে একদম নিয়েই বের হলো তার সাথে। কোকো এদিক থেকে ভীষণ শান্ত। বাইরে বেরোলে পূর্ণি যা বলে তাই শুনে চলার চেষ্টা করে সর্বদা। তাই পূর্ণির তাকে নিয়ে বেশি মাথা ঘামাতে হয় না। ঘরে একা রেগে যাবে তাই সাথেই নিয়ে বেরোলো সে। পূর্ণি একটা ট্যাক্সিতে উঠে চলল সেই হসপিটালের উদ্দেশ্যে। কোকো সাথে থাকলে সে গাড়ি বা ট্যাক্সিতেই চলাফেরা করে, যাতে কারোর অসুবিধা না হয়। পূর্ণি কোকোকে পাশের সিটে বসালেও কোকোর তা পছন্দ হলো না। সে গুটি গুটি পায়ে পূর্ণির কোলে উঠে কাঁধের কাছে মুখ ঠেকিয়ে বাইরের দৃশ্য দেখতে ব্যস্ত হয়ে পড়ল। পূর্ণি হাসল, মাথায় হাত বুলিয়ে আদর করে দিল খানিক। এই তো তার সব, তার পুরো ফ্যামিলি। গাড়ি থেকে নামতেই পূর্ণি দেখল সামনে হাস্যজ্জ্বল মুখ নিয়ে দাঁড়িয়ে আছে মিহাল। পূর্ণিও তাকে দেখে মিষ্টি হাসল। মিহাল এগিয়ে এসে বলল, আসতে অসুবিধা হয়নি তো? পূর্ণি হালকা হেসে মাথা নাড়িয়ে না জ্বালালো। মিহাল কোকোকে নিজের কোলে নিয়ে বলল, চলো ভেতরে চলো। হসপিটালের ভেতর যেতেই মিহাল তার সব কলিগদের একসাথে ডেকে বলল, এভরিওয়ান মিট হার, শি ইজ মাই লিটল সিস্টার। কয়েকদিন সে এখানে আমাদের সাথে কাজ করবে। লিটল সিস্টার কথাটা শুনে পূর্ণি কৃতজ্ঞতার চোখে মিহালের দিকে তাকালো। যেখানে তার আপন মানুষগুলো তাকে পরিচয় দিতে লজ্জা পায়, সেখানে কি সানন্দে এই কদিনের চেনা মানুষগুলো তাকে এত আপন করে নিল। মিহাল এবার তাড়া লাগালো প্রেসিডেন্টের রুমে যাওয়ার জন্য কাগজপত্র নিয়ে। পূর্ণি এবার কোকোকে মিহালের কাছে ছেড়ে কাগজপত্র নিয়ে অফিস রুমের দিকে এগিয়ে গেল। প্রায় ঘন্টাখানেক হলো পূর্ণি সবকটা ডিপার্টমেন্ট ঘুরে দেখেছে, সবার সাথে আলাপ পরিচয়তা হয়েছে। আশ্চর্য হলেও সত্যিই প্রত্যেকটা ডক্টরই পূর্ণিকে ভীষণভাবে পছন্দ করেছে, নিজেদের সাথে কাজ করার আহ্বান জানাচ্ছে। পূর্ণি সব জায়গায় ঘুরে এসে মিহালের কেবিনে ঢুকতেই দেখল সে এখনো চেক আপ করছে একটা খরগোশের। পূর্ণি কোনো কথা না বলেই পাশে রাখা চেয়ারে গিয়ে বসল। মিহালের কাজ শেষ হতেই মিহাল পূর্ণির দিকে তাকিয়ে হাসলো, তারপর হালকা ঠোঁট উল্টে বলল, একটা হেল্প করতে পারবি বনু? পূর্ণি ভ্রু কুচকে হেসে বলল, সাধ্যের মধ্যে হলে অবশ্যই, কিন্তু শুনি তো আগে। মিহাল একটু ইতস্তত করলো, হালকা সময় নিয়ে বলল, আসলে তোর জিহাপুর জন্মদিন কাল, ও বড্ড খুঁতখুঁতে। তুই কি আমায় একটু হেল্প করবি গিফট কিনতে? পূর্ণি এবার মিহালের অস্বস্তির কারণ বুঝতে পারল, বুঝেই হেসে উঠল সে। কিন্তু আমি প্রেমিকের পছন্দ করা বনফুল প্রেমিকার কাছে লাখ টাকার সমান। মিহাল উদাস কণ্ঠে বলল, সেই সব হলে তো হতোই, কিন্তু আমি ওর জন্য একটা নেকলেস নিতে যাচ্ছি, তাই একটু বাদ বিচার করেই কিনতে চাচ্ছি। আমি জানি সে আমায় কিছু বলবে না, কিন্তু আমার মন খুঁতখুত করতেই থাকবে। পূর্ণি বিজ্ঞের মতো মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ তাও ঠিক। আচ্ছা তাহলে 15 মিনিটের মধ্যে বের হই, কেমন? মিহাল হেসে ঘাড় নাড়িয়ে বলল, থ্যাংক ইউ। পূর্ণি মিষ্টি করে হেসে বলল। রেহেবারের গাড়ি এসে থামলো একটা মলের সামনে। তার পাশে বসা আমেহাকে নরম গলায় বলল, মিনি, তোর যা যা দরকার তুই নিয়ে নে, আমার একটু মিটিং আছে। বলেই তার হাতের ব্র্যান্ডেড ওয়াচটায় চোখ বুলিয়ে বলল, আমি 1 ঘন্টার মধ্যে মিটিং শেষ করে আসছি। ওই সামনের কফি শপেই থাকবো আমি। কেনাকাটা শেষ হয়ে গেলে চলে আসবে, কেমন? মিনি বরাবরের মতো বাধ্য মেয়ের মতো মাথা নাড়ল। তারপর গাড়ি থেকে নেমে এগিয়ে গেল মলের দিকে। মিনি গাড়ি থেকে নামার পরই রেহেবারের মুখের হাসির পরিবর্তন হয়ে চিরাচরিত কঠিন হয়ে উঠল। কাউকে ফোন করে নিজের স্বভাব অনুযায়ী শক্ত গলায় বলল, মিনি ভিতরে যাচ্ছে। 1 মিনিটের জন্য যেন সে চোখের আড়াল না হয়। আই রিপিট, 1 মিনিটের জন্যও নয়। অপর পাশের ব্যক্তির উত্তরের অপেক্ষা না করেই ফোনটা কেটে দিল রেহেবার। গাড়ি পার্ক করে চোখে সানগ্লাস দিয়ে ঢুকে গেল কফি শপে। প্রায় 8 ঘন্টার উপর হতে চলল রেহেবার মিটিংয়ে। মিটিং বলতে তাদের নিউ ইনভেস্টিগেশন ভিকটিমদের নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা আর কি। রেহেবার প্রত্যেকটা কথা মন দিয়ে শুনছে শুধু। তার পাশে বসা তার আন্ডারে থাকা অফিসাররা একের পর এক প্রশ্ন করেই চলেছে অভিযোগকারীদের। রেহেবার কফির কাপে চুমুক দিচ্ছে আর মাঝে মাঝে একটা কি দুটো প্রশ্ন করছে, এবং তার ওই একটা দুটো প্রশ্নের উত্তর দিতেই সামনে বসা মানুষগুলো যেন ঘেমে নেয় একাকার এসির মধ্যেও। রেহেবার কফির কাপে চুমুক দিয়ে আনমনে ক্যাফের কাচের দেয়ালের বাইরের দিকে তাকাতেই তার চোখ সেখানেই স্তব্ধ হয়ে রইল। পলকও ফেল না কিছু সেকেন্ড। তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে মেপে নিল সামনে দাঁড়িয়ে থাকা নারীটিকে। ক্যাফের অর্ধেকটাই
কাচের হওয়ার দরুন বাইরের প্রায় বেশিরভাগ জিনিসই দৃশ্যমান। নলের সামনে দাঁড়ানো পূর্ণিও বাদ পড়েনি। কোকো এতক্ষণ তার কোলে থাকলেও এবার লাফিয়ে নেমে পড়লো নিচে। সামনে পড়ে থাকা একটা বল নিয়ে খেলতে লাগলো এদিক সেদিক। পূর্ণির দিকে সেই বল দিলে পূর্ণি খিলখিলি হেসে উঠল কোকোর এই খেলা দেখে। রেহেবারের চোখ স্থির হয়ে রইল সেই মুক্ত ঝরা হাসির দিকে। অত দূর থেকেও যেন সেই হাসির অদৃশ্য এক কলকলানি ঝর্ণার মতো সুর কানে এসে ঠেকল। চোখ সরাতে ইচ্ছে হলো না তার। মনে হলো একটা পলক ফেললেও যেন একটা মুহূর্ত মিস করে যাবে সে পর্যবেক্ষণ করা থেকে। এর মধ্যেই রেহেবারকে স্তব্ধ করে রেখে দিল আমিহার হঠাৎ আগমন। দৌড়ে এসে পূর্ণির গলা জড়িয়ে ধরল সে।